পুরো নিয়োগে দুর্নীতি মামলায় দমকল মন্ত্রীর অফিস, রেস্তোরাঁ, এমনকি মন্ত্রীপুত্রের ধাবায় পৌঁছে গেল ইডি। সবটাই একটা বোগাস ব্যাপার। সামনে যেহেতু নির্বাচন, তাই যত পারো দুর্মিশ করো, বলছেন সুজিত বসু। পাল্টা বিজেপি কি বলছে সেই বক্তব্য রাখবো আপনাদের সামনে। আর এদিকে কেন্দ্রীয় বাহিনী একেবারে ম্যারাথন তল্লাশি অভিযান কোথায় কোথায় চালালো পুরোটাই দেখাবো। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ বারবার তুলে ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে মাইথানের পর এবার পাঞ্চেতে ডিভিসির দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। তা নিয়েও আমরা আলোচনা করব। শুরুতেই আজকের আলোচনার বিষয় এক নজরে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ভোর থেকে 8টি জায়গায় অ্যাকশন ইডি। ফের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁয় হানা ইডির। নজরে ছেলের ধাবা, সেখানেও এখন তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। সুজিত বসু ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও পৌঁছে গেল ইডি আধিকারিকরা। মাইথানের পর এবার পাঞ্চেত ড্যাম, ঝাড়খণ্ডে ডিভিসির দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো পুরো নিয়োগের দুর্নীতি, দমকল মন্ত্রীর অফিস, রেস্তোরাঁ, ছেলের ধাবা ইডি। ভোর থেকে যে কথা বলছিলাম, লেক টাউন, নাগের বাজার, সল্ট লেক, কাঁকুরগাছিতে তল্লাশি ইডি। প্রায় 9 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো তল্লাশি চলছে। সমুদ্র ধাবায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি। সুকান্ত, জানাও আমাদের এই মুহূর্তে ইডির হাতে কি তথ্য এসেছে? দেখো, সকাল 8টা থেকে এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, অর্থাৎ 10 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। একাধিক জায়গাতে এই মুহূর্তে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্ত চলছে। আমরা ঠিক যেখানে রয়েছি 86 বেলেঘাটা রোড, এবং সেখানে যে গঙ্গা অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই গঙ্গা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, অর্থাৎ নিচের দিকে ধাবা এবং ওপর দিকে যে বার অ্যান্ড লাউঞ্জ রয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু তদন্ত চালানো হচ্ছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভেতরে যিনি অডিটর রয়েছেন, যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন, যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রত্যেকটা হিসেব খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে যেহেতু সকাল থেকে এখানে ইডি রেড চলছে, তোমাকে একবার ভেতরের ছবিটা দেখাবো বাইরে থেকে, যে ভেতরে যে সমস্ত টেবিল রয়েছে, যেখানে অন্যদিন কাস্টমারদের ভিড় থাকে, পুরোটাই কিন্তু বন্ধ রয়েছে। কিছু কাস্টমার এসেছিলেন, তারা ফিরে গেছেন। সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের তুমি দেখতে পাচ্ছ ভেতরে রয়েছেন, এবং অ্যাকাউন্টেন্টের যে অফিস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবং ওপরের ফ্লোরে, দুটি জায়গাতে কিন্তু যাবতীয় যে তথ্য রয়েছে, সেটা ডিজিটাল এভিডেন্স থেকে শুরু হতে পারে, সেটা একেবারে মানে একেবারে নথিপত্র থেকে শুরু করে হতে পারে, সবটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সেগুলোকে স্ক্যানিং করা হচ্ছে। মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে এই মুহূর্তে যেটা তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন, যে এই নিয়োগ দুর্নীতিতে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, সেই টাকা কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে। তার কারণ পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে সকাল থেকে যে তৎপরতা দেখা গেছে, সেখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এক, মন্ত্রী পুত্রের নাম জড়িয়ে যাওয়া, সমুদ্র বসু, যার নামে এই রেস্টুরেন্ট 2019 সালে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল, এবং তারপর থেকেই ডিরেক্টর পদে রয়েছেন সমুদ্র বসু। এবং অন্যদিকে নাগের বাজারে একজন ব্যবসায়ীর নাম উঠে আসছে, যিনি দক্ষিণ দমদম পুরসভার আওতাতেই পড়ে, দীপক দে। একাধিক কনস্ট্রাকশন করেছেন, বড় বড় স্কুল তিনি তৈরি করেছেন, তার নাম জড়িয়ে যাওয়া। অর্থাৎ কোথাও না কোথাও আজকে সকাল থেকেই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে যেটা সুলুক সন্ধান তারা করতে চাইছেন, সেটা হচ্ছে এই দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, কিভাবে টাকা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে, এই গোটা বিষয়টি দেখা হচ্ছে। আজকে সুজিত বসুর দমকল মন্ত্রী হিসেবে তিনি যে অফিসে বসেন, সেই সল্টলেকের অফিসে যেমন অভিযান চালানো হয়েছে, তার পাশাপাশি নিতাই দত্ত, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তারও বাড়িতে এবং গোডাউনে হানা দেওয়া হয়েছে। যদিও নিতাই দত্তের বাড়ি থেকে ইতিমধ্যে যারা তদন্তকারীরা রয়েছেন তারা বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাকি যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু একযোগে তল্লাশি চালানো হচ্ছে। আরো একবার দেখাবো, নিচের ফ্লোরে তাও আলো জ্বলছে, কিন্তু ওপরে যে বার অ্যান্ড লাউঞ্জ রয়েছে, সেখানে ইডি আধিকারিকেরা কিন্তু মাঝে মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেখানে যে সমস্ত অডিটের রুম রয়েছে বা সেখানে যে অ্যাকাউন্টেন্টের রুম রয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ফলত সব মিলিয়ে 1.5 থেকে 2 বছর পরে নতুন করে তৎপরতা, এবং সেক্ষেত্রে দুটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎপরতা ইডির, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা যেভাবে আজকে তল্লাশি চালালেন। আপনাদের মনে করিয়ে দেবো, একেবারে গত বছরের 12ই জানুয়ারি পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। বলা হয়েছিল পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সুপার ফ্রাইডে কেন সেদিন ত্রিফলা অভিযানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি এখানেই মণিশঙ্করদার কাছে আসবো। মণিশঙ্করদা, এখানেই তো বিজেপি বলছে নিশ্চয়ই কিছু আছে, কারণ এই যে 1000 কোটির টাকার দুর্নীতি হয়েছে, সেইটার তদন্তে কোথায় গেল, কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছে, সেটাই তো বুঝতে চাইছি ইডি। সেই কারণেই তো সুজিত বসুর বাড়িতে এবং তার ছেলের ধাবায় পৌঁছে গেছে ইডি। দেখো, 2011 সালে তৃণমূল কংগ্রেস আসার পর 2012 সাল থেকে আমরা দেখছিলাম, নারদা কেসে যখন থেকে, সারদা কেসটা যখন থেকে স্টার্ট হলো, 12 সাল থেকে এখনও পর্যন্ত, মানে প্রতি বছরই আমি কোনো না কোনো নেতার বাড়িতে, মন্ত্রীর বাড়িতে এইভাবে সিবিআই বা ইডির একটা করে কেস হয়।
আমি বলছি যে করাপশন হয়নি বা হতে পারে না, এটা আমি একদমই বলছি না, হতেই পারে বা হয়েছে, কিন্তু আমি বলছি একটার পর একটা যখন যাচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সবগুলোই জামিন পেয়ে যাচ্ছে। একটা কেস এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। ইডি যে কেসগুলো নিয়ে হ্যান্ডেল করে আমি যতটুকু জানি সেগুলো হচ্ছে মানি লন্ডারিং, মানে তার যে সম্পত্তি ডিসপ্রপোর্শনের অ্যাসেট, তার যে ইনকাম, তার সঙ্গে যে হিসাব বহির্ভূত যে সম্পত্তি, সেইটাই মূলত ইডির কাজ, মানে পিএমএলএ অ্যাক্ট বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই প্রচুর কেস হয়েছে ইনক্লুডিং নারদা কেস, যেখানে এতগুলো শুভেন্দু অধিকারী সহ এতজন অভিযুক্ত। সেই নারদা কেসে আজ পর্যন্ত আপনি দেখুন তার কি হলো, অনেকজন মারা গেল। আমি বলছি যে করাপশন যদি হয়ে থাকে, সে তৃণমূল করুক বা বিজেপি করুক বা কংগ্রেস করুক, ইডি হোক সিবিআই হোক, এগুলোকে তো নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি। তাহলে আপনারা 1 বছর আগে আরেকজনের কাছে গেলেন, 1 বছর পর্যন্ত তার কোনো কিছু পেলেন না, মানে প্রকাশ্যে এলো না যে তিনি দোষ করেছেন কি করেননি। আবার 1 বছর পর এরকম জায়গায় আসে, এই ক্ষেত্রে যখন আবার 1 বছর পরে ইডি কি খুঁজতে এলো, তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দেখুন কি বলেছেন। যখন এর আগে তদন্ত হয়েছিল, ওরা ওদের কাজ করতে এসেছিল, কিন্তু আমাকে জানালো সকালবেলায় যে আপনার বাড়িতে আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি, সার্চ করবো। আমরা করতে বাধা দিন, কারণ সেদিন 12ই জানুয়ারি ছিল। আমি ওদের বলেছিলাম শুধু দিনটা 12ই জানুয়ারি, আমার অনেক প্রোগ্রাম আছে, শিডিউল আছে, এই দিনটা না হলে ভালো হতো। এই হোক, আপনারা এসছেন, আপনাদের কাজ আপনারা করুন। এখন 1 বছর পরে আবার সকালবেলায় এসে আমাদের অফিস সল্টলেকে, যেটা আমাদের বিধায়ক অফিস, ওপরে আমার ছেলেমেয়ের অফিস আছে, তো সেখানে গেল উইদাউট নোটিশে, কোনো কাউকে জানালো না, নিজেরা ঢুকে গেল। আর রেস্টুরেন্টে গেছে, সে গেছে আমাদের অফিস দোকানকে আমরা বলেছি যা দেখতে চাই দেখিয়ে দেবে, কিন্তু একটা ইন্টিমেশন দেবে, তো মালিককে তো ইন্টিমেশন দেবে। এটা কি ধরনের এনকোয়ারি হচ্ছে? আমার মনে হয় সবটাই একটা ব্যাপার, বোগাস ব্যাপার। তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগে যত পারো অপোজিশনকে, যারা এই রাজ্যে শাসন ক্ষমতা আছে, তাদেরকে যতটা পারো দুমড়োজ করো, চাপ দাও, নত স্বীকার করো। কিন্তু আমি পরিষ্কার বলি, নত স্বীকার করবার কোনো বিষয় নেই। তার কারণ আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষ আমাদের বলবে কিংবা সোসাইটি আমাদের বলবে, এটুকু। অর্থাৎ সুজিত বসু বলছেন সবটাই বোগাস ব্যাপার। আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, তদন্ত অভিযান শেষ অবধি কি হবে? এটাই তো লাখ টাকার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এই মামলায় গত বছর প্রথম চার্জশিট দেয় সিবিআই, এবং তারপরে দ্বিতীয় চার্জশিট দেওয়া হবে যতদূর জানা যাচ্ছে। সিবিআই এর কাছে এইটা তো মানে দীর্ঘ তদন্ত প্রক্রিয়া, কারণ সিবিআইকে একটা অসম্ভব বিরুদ্ধপূর্ণ একটা বিরোধী পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে, কোনো রকম সহযোগিতা পায় না, তারপরেও তারা কাজ করছে। সিবিআইয়ের সদস্যদের পেটানো হয়েছিল যখন একজন পুলিশ অফিসারের বাড়িতে তারা জাস্ট কথা বলতে গিয়েছিল, এবং মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে ধর্মতলায় বসে গিয়েছিলেন, এটা সকলেই জানে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিবিআই আবার নতুন করে আরও দ্বিতীয় তৃতীয় যাই হোক চার্জশিট দেবে, এবং তার জন্য আরও কিছু তথ্য হাতে নিশ্চয় এসছে, তার জন্য তারা এখানে তদন্ত করতে গেছে। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতি যে হয়েছে, পশ্চিমবঙ্গে যে দুর্নীতির প্রবাহ, তার মধ্যে একটা প্রবাহ হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি। কারণ এখানে যা যা হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। তা চোরেরা চুরি করবে, এটা নতুন কোনো কথা নয়। একদল চোর ক্ষমতায় রয়েছে, সুতরাং সর্বত্র চুরি হবে। এটা হয়েছিল কি, মোটামুটি যা জানা যাচ্ছে 1829 জনকে চাকরি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 16টা পুরসভায়। তার মধ্যে উত্তর 24 পরগনায় দমদম, দক্ষিণ দমদম, এইসব পুরসভাগুলোতে চাকরি দেওয়া হয়েছে, এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে। তৃতীয় কথা হচ্ছে, এইটা কিন্তু তদন্তটা অদ্ভুতভাবে উঠে এসেছিল। ইংরেজিতে একটা কথা আছে, যারা ইংরেজি নিয়ে পড়েছে তারা জানে, সেরেন্ডিপিটি, একটা খুঁজতে গিয়ে আর একটা খুঁজে পাওয়া। এটা নিয়ে তদন্ত কিন্তু অরিজিনালি হচ্ছিল না, হচ্ছিল স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে। স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে যখন এই অয়নশীল নামক ব্যক্তিটির বাড়িতে ছাপ্পা মারা হয়, সল্টলেকের অফিসে কম্পিউটারে নথিতে পাওয়া গিয়েছিল এবং ডেটা মাইন বলে উল্লেখ করা হয়েছিল।
ইডি বলেছিল। একদম আসবো বিমলদা আপনার কাছে, কিন্তু তার আগে ইডি সিবিআই দীর্ঘদিন ধরে এই তদন্ত চালাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মানুষের ইডি সিবিআই এর উপর ভরসা আছে, কিন্তু তদন্তের দীর্ঘসূত্রিতা মাঝে মধ্যে থামে, মাঝে মধ্যে আবার উঠে যায়। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? এখন ইডি সিবিআই দীর্ঘদিন ধরে চলছে, মানুষের এখনো ইডি সিবিআই এর উপরে ভরসা আছে, কিন্তু এই তদন্তের দীর্ঘসূত্রিতা মাঝে মধ্যে থামে, মাঝে মধ্যে আবার উঠে যায়। এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ। আমরাও বিরক্ত। সুজিতবাবুই বলতে পারেন যে কেন তার অফিসে তল্লাশি হচ্ছে, নাহলে প্রতিবার তল্লাশি হবে, প্রতিবার আবার বেরিয়ে রাত্রি 9টার সময় একটা বিবৃতি দেবেন রাজনৈতিক প্রতিহিংসা। আমরা চাই দুর্নীতি হয়েছে এটা তো প্রতিষ্ঠিত, মিউনিসিপ্যাল স্ক্যাম যে আছে এটা প্রতিষ্ঠিত, এটা তো আমরা বারবার বলছি। সৈকত, প্রথমত হচ্ছে গতবারে সুজিতবাবুর বাড়িতে এই সিবিআই ইডি অফিসাররা গেছিলেন, সিমলা বিরিয়ানি খেয়ে 1 বছর চুপচাপ শীত ঘুমে চলে গেছিলেন। আবার এসছেন ভোটের আগে, বাইনারি তৈরি করছে, আবার বিরিয়ানি খাবে, তারপর চলে যাবে। চুরি হয়েছে, লুট হয়েছে এই রাজ্যে, এটা আপনি আমি আমরা সকলেই জানি। আচ্ছা, যে রাজ্যের রাজনীতিতে তৃণমূল নামক শাসক দলের মুখ্যমন্ত্রীর ভাইজি কোট আনকোট তিনি নাকি সাদা খাতায় চাকরি পান, যে রাজ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে তার রাইস মিলে কোটি টাকার গাড়ি উদ্ধার হয়, যে রাজ্যে বালুবাবু খাদ্যমন্ত্রী তার মেয়ে লকডাউনে টিউশন পড়িয়ে কোটিপতি হয়, যে রাজ্যে তোলাবাজ মন্ত্রী সুজিত বসু এখনো মন্ত্রী পদে বহাল থাকেন, আমি তোলাবাজ বলছি না, বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ছেলে ধাবার মালিক হয়। আচ্ছা, তৃণমূল করলেই তৃণমূলের ছোট থেকে মাঝারি থেকে বড় নেতাদের প্রত্যেকের বাড়িতে কি রিসর্ট, হোটেল, ধাবা, রাইস মিল, কয়লা ফ্যাক্টরি এইসবের মালিক হতে হয়? তার মানে এই রাজ্যে তৃণমূল করাটা কোথাও একটা ট্রাম্প কার্ড, কোথাও একটা এন্ট্রি কার্ড, দুর্নীতির চারপাশে নিমজ্জিত হয়ে কালো টাকার পাহাড়ে বসে থাকার। এ সবটাই জানে সিবিআই, সবটা জানে ইডি, সব তথ্য প্রমাণ আছে। তারপরেও একটা ক্যাবিনেটের খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, দমকল মন্ত্রী, কয়লা মন্ত্রী সবাইকে জেরা করছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে জেরা করছে না। মুখ্যমন্ত্রীকে জানে না, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তার মানে সিবিআই ইডির হিম্মত নেই। কেন্দ্রের বিজেপি সরকার চায় না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত পড়ুক, আর তার জন্যই সেটিং এর প্রশ্ন তুলছে। আমি অবশ্যই মণিশঙ্করদার কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু তার আগে দেখাবো সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। তিনি বলছেন আমি এখন কিছু বলবো না, পরে সময় এলে নিশ্চয়ই বলবো। ধাবায় ইডির তল্লাশি নিয়ে এমনই প্রতিক্রিয়া সুজিত পুত্র সমুদ্র বসুর। সমুদ্র বলছেন যে আমি এখন কিছু বলবো না, পরে সময় এলে নিশ্চয়ই বলবো। কি ইঙ্গিত করতে চাইলেন সমুদ্র বসু, কি বললেন দেখুন। আমি এখন কিছু বলবো না, পরে সময় এলে নিশ্চয়ই বলবো। ধাবায় ইডির তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া সুজিত পুত্র সমুদ্র বসু। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, বারবার ইডি সিবিআই এর দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে এতদিন ধরে ইডি সিবিআই করছেটা কি, প্রমাণ না দিতে পারলে কি করে প্রমাণ হয়েছে? সেখানে রাজ্য সভাপতি বিজেপির, তিনি প্রশ্ন তুলছেন দীর্ঘসূত্রিতা নিয়ে ইডি সিবিআই। দেখুন, শুধু রাজ্য বিজেপির যে রেসপন্সিবল অফিসার উনি নয়, সাধারণ মানুষের একটা লাখ টাকার প্রশ্ন যে আজকে ইডি বলুন, সিবিআই বলুন, বহু জায়গায় তারা তদন্ত করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অদ্ভুত, মানে স্পাইডার্স নেট, কি জানেন তো, মাকড়সার জাল। মাকড়সার জালে দেখবেন ছোট ছোট পোকাগুলো আটকে যাচ্ছে, কিন্তু বড় পোকাগুলোকে আটকানো যাচ্ছে না। যারা আজকে এই যে আপনারা আলোচনা করলেন, আমি বলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে আন্ডার সেকশন 55-এ রয়েছে একটা মারাত্মক জিনিস, বার্ডেন অফ প্রুফ। মানে আপনি যে টাকাটা আয় করেছেন বা জমা দিয়েছেন বা যা পাওয়া গেছে সিজ করে, আপনাকেই প্রমাণ করতে হবে। মানে আপনি প্রমাণ বললেও আপনার বিপদ, না বললেও বিপদ। কিন্তু আপনি আমাকে বলুন তো, এই যে দীর্ঘদিন ধরে এতক্ষণ যে আপনারা আলোচনা করলেন, আমরা দেখতে পাচ্ছি, আপনি একটা সোজা কথা বলুন, এটা যে করছে সেটা কিন্তু কখনো কাকতলীয় নয়। অবটেইন দ্য পারমিশন ফ্রম দ্য কোর্ট, আজকে কিন্তু এই রেটটা হচ্ছে বা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আপনি জানেন সিডিআর, কল ডিটেলস রিপোর্ট থেকে শুরু করে এভিডেন্সিয়াল যে ডকুমেন্টারি এভিডেন্স থেকে শুরু, এগুলো না পেলে হয় না। কিন্তু আজকে 2 বছর 2.5 বছর জেলে থাকছে, চার্জশিট দিচ্ছে, কিন্তু ট্রায়ালসটা স্টার্ট হচ্ছে না কেন? আপনি আমাকে বলুন। মিস্টার অমিত শাহ বললেন সেদিন, আমি দেখলাম যে ইমিডিয়েট তাদের ব্যবস্থা নিতে হবে, নানা রকম বলছেন, নতুন আজকে আইন হচ্ছে, ট্রায়ালটা পর্যন্ত ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? আমি এখানে ট্রায়াল নিয়ে প্রশ্ন তুলছেন আপনি, আমি এখানেই শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এই পুরো নিয়োগ দুর্নীতির ব্যাপ্তি বোঝাতে গিয়ে কলকাতা হাইকোর্টের মামলার শুনানিতে বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফার প্রসঙ্গ পর্যন্ত উঠে এসেছিল, কিন্তু কোথায় কি? রাজ্যের প্রতিটি ধাপে শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে বাংলার সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। আজকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে 3টে স্টেজ আছে। স্টেজ
কি না প্লেসমেন্ট, অনেক ভুয়ো যে অ্যাকাউন্ট, তাতে প্রত্যেকটা গাদা গাদা টাকা জড়ো করা হয়। তারপর হচ্ছে লেয়ারিং, আলাদা আলাদা ভুয়ো অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট, সেই জন্যে সেই জায়গাতে বৈধ করা হয়। অবৈধ টাকাকে বাণিজ্যিক ভিত্তিতে আজকে বৈধ করার উপায় হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট। সেই মানি লন্ডারিংয়ে আজকে বাবা, ছেলে, মেয়ে যে কেউ হতে পারে, তার টাকাতে প্রত্যেকে একইভাবে জড়িত। আর সেই জায়গাতে আজকে কোর্টের মনিটরিংয়ে এই তদন্ত চলছে, কিন্তু স্কুলের তদন্তের কাছ থেকে পেতে গিয়ে আজকে মেনু কার্ডের মতো রেড চার্ট, সেই প্রত্যেকটা যে ড্রাইভারের 4 লাখ টাকা, এতে এই টাকা আজকে সেই পুরো নিয়োগে। একদমই, কিন্তু বারবার প্রশ্নটা এখানেই যে তদন্তে কি উঠে আসছে। মাঝে 3 দিনের ব্যবধান, মাইথানের পর এবার পাঞ্চের, ফের ডিভিসির বিরুদ্ধে অবস্থানে তৃণমূল। ম্যানমেড বন্যার অভিযোগে ডিভিসির পাঞ্চের ড্যাম ঘেরাও করল তৃণমূল। জল ছাড়ার আগে জানাতে হবে রাজ্যকে, এই দাবি জানিয়ে ঝাড়খণ্ডে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। धन्यवाद इस कार्यक्रम को छोड़ के हमारे यहाँ पे उपस्थित यही निवेदन करूंगा, एक बार नरेंद्र मोदी नয় মানুষ শেষ কথা বলবে নেতৃত্বে, সেখানে কিন্তু গণ ডেপুটেশন হবে। मैं धन्यवाद देना चाहता हूँ आनंद सिंह महाशय जी को, जिन्होंने प्रशासन दामोदर नदी নয়, এই ডিবিসি যে ড্যাম, ডিবিসির যে বাঁধ, আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একবার নয়, দুবার নয়, বছরে 4 বার, 5 বার, 6 বার জল ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারকে না জানিয়ে। তাই আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিবিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন, তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। অর্থাৎ আগামী দিনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার, প্রতিবাদ চালিয়ে যাওয়ার রীতিমতো হুমকি দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। আমি এখানেই বিমলদার কাছে আসবো। বিমলদা, রাজ্য সরকার এবং ডিভিসির সংঘাতে তো আজকে নতুন নয়, বারবার এই জল ছাড়া নিয়ে বিবাদ তৈরি হয়। আমি বলছি, সেটা কেন আলোচনা করে সামনাসামনি বসে মিটিয়ে নেওয়া হয় না? সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে তো। প্রথম কথা হচ্ছে, বক্তব্য যদি মিথ্যায় ভরপুর হয় তাহলে তার উত্তরটা দিতে প্রথম কোথায় মিথ্যে আছে সেটা বলতে হয়। প্রথমবারে তুমি আমাকে 1 মিনিট 10 সেকেন্ড টাইম দিয়েছিলে, বলতেই দাওনি, এবার আশা করছি একটু দেবে। প্রথম কথা হচ্ছে যে একটা টুইটে দেখলাম মুখ্যমন্ত্রীর টুইটে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিবিসি স্পষ্ট করেছে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়নি, জল ছাড়া হয়েছে 42,500 যুক্ত 27,500, 70,000 কিউসেক। তাকে ডবলেরও বেশি করে দেওয়া হলো 1.5 লক্ষ কিউসেক। এই ভুল তথ্যগুলোকে ঠিক করে দেওয়ার দরকার। দ্বিতীয় হচ্ছে, জল কিভাবে ছাড়া হবে সেটা ঠিক করে ডিভিআরসি, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, সেখানে যেরকম ডিবিসির কর্তৃপক্ষ থাকে সেরকম পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকে, ঠিক সেরকম ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি থাকে। যখনই জল ছাড়া হয় তখন সেই জল ছাড়ার জন্য প্রত্যেকের কাছ থেকে জানিয়ে অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, রিসেন্টলি যেহেতু এখন মডার্ন টেকনোলজি এসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেখানে রাজ্যের মুখ্য সচিবকে একটা গ্রুপে রাখা হয়েছে, সেখানেও জানিয়ে দেওয়া হয় যে জল ছাড়া হচ্ছে। ফলে না জানিয়ে জল ছাড়া হচ্ছে, এই কথাটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। তাহলে এরা মিথ্যে কথা নিয়ে কথাগুলো বলছে কেন? বলছে তার কারণ নিজেদের ব্যর্থতাগুলোকে ঢাকতে। মাঝখানে শুনেছিলাম ডিবিসির ছাড়া জলে নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে। আরে ভেবে দেখো, ডিবিসির জলে নাকি নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে, এদের কথা উত্তর দিতে হবে। যখন 22 তারিখের মাঝরাতে 4 থেকে 5 ঘন্টা প্রবল বৃষ্টি হয়েছিল, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই তৃণমূলের, আমি শেষ করি, তৃণমূলের লোকেদের এটাও বলতে শুনেছি ডিবিসির ছাড়া জলে নর্থ বেঙ্গল হয়েছে গেছে। সুতরাং এদের কথার উত্তর দিতে গেলে ওদের বলতে হবে বাপি একটু পড়াশোনা করে এসো। না, ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ ডিবিসিকে আক্রমণ করে ঠিক কি অভিযোগ করেছিলেন আপনাদের দেখাবো, এবং ডিবিসি আধিকারিক অজয় শ্রীবাস্তব তিনি কি বলেছিলেন দেখুন। ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা ডিসিক্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ বাঁচা হয়ে গেছে। মাইথন, ডিবিসি, পাঞ্চেত
কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই, তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি পাঞ্চেত মাইথন, দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ब्रिज থেকে শুরু করে সবকিছু এই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है, उस व्हाट्सएप ग्रुप में आपके वेस्ट बंगाल गवर्नमेंट के एडिशनल चीफ सेक्रेटरी है मनीष जैन साहब है और एक चीफ लेवल के हैं, वो हम लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए, अभी हमारे उधर काम चल रहा है, अभी डीवी बैराज में काम चल रहा है, दुर्गापुर बैराज में। तो एज पर उनके जो हम लोग ऐसा है नहीं मसाला मसूदा करके ही काम होता है, लेकिन इसमें जो डीवीसी का रोल है, डीवीसी का रोल है एज ए ऑपरेटर ही रोल है। इसमें एक और पहलू है कि आपको अगर ये लेवल 410 फीट से ज्यादा होता है यहाँ पंचायत में, तो हमारे इनकैचमेंट एरिया से जो बाहर चला जाएगा, और यहाँ पे भी वेस्ट बंगाल साइड में बहुत से गांव है जिनकी फसल डूब जाती है, घर में पानी चला जाता है, तो उनको भी डैमेज होता है। तो उन लोग को भी रहता है कि हमारी इधर ज्यादा लेवल मत बढ़ने दीजिए, डैम की सेफ्टी के हिसाब से भी ज्यादा लेवल बढ़ने नहीं देना है। और एक इनका इशू है डिसिल्टेशन का, तो डिसिल्टेशन का जो आपको वर्ड का और डाटा हमने लिया है। পাঞ্চেত ড্যামের প্রকল্প অধিকর্তা অজয় শ্রীবাস্তব তিনি তো বলছেন যে একেবারে জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন, তথ্য দিয়ে জল ছাড়া হয়েছে। উনি তাহলে কেন বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে? একটা জানেন যে রেগুলেশন কমিটির কথা যেটা বললো, মানে 2024 সালে মনে হয় রিপ্রেজেন্টেটিভ উঠিয়ে নিয়েছিল, তো মানে তাদের মানে ইগনোর করার জন্য, মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার কথা হচ্ছে সত্যি সত্যি জলটা এমন একটা লেভেলে যখন চলে যায়, এমনও হয় যখন কারো পারমিশন নেওয়ার কোনো সময়ই থাকে না, ছাড়তে হবে, নাহলে বাঁধটা ভেঙে যাবে, হতে পারে। কিন্তু আমি বলছি যে কথাটা বলা হচ্ছে যে সমন্বয়, মানে রাজ্যের সঙ্গে যে একটা সমন্বয়, মানে আমি জল ছাড়ছি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জল ছাড়ছি, সেরকম তো একটা প্রিপারেশন নিতে পারে। আমি আগাম অনুমান করা তো যেতেই পারে, আজকে এক বছর পরে কি হবে আবহাওয়াবিদরা বলে দিচ্ছে, তারা ডিভিসির যারা এক্সপার্টাইজ আছে তারা যে 2 দিন 4 দিন পরে জলটা ছাড়া হবে, একটু যদি আগাম সতর্কতা দিয়ে থাকে, সেই সতর্কতাটা দেখিয়ে দিন না। কবে দিয়েছিলাম, কখন ছেড়েছিলাম, ছেড়েছিলাম কখন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম কখন, মানুষের সারফেসে নিয়ে আসুক না, বোঝা যাবে তো, মনে হবে যে অ্যাডভোকেট টাইম দেওয়া হয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যদি সত্যি সত্যি টাইম না দিয়ে আমি ছাড়ছি আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, মানুষকে প্রিপারেশন করার কোনো সুযোগ দিলাম না, সেইটা খারাপ। কিন্তু জল ছাড়া যে হবে, কোনো সময় জল ছাড়তে বাধ্য হয়, আবহাওয়া দপ্তর কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছিল, কিন্তু বারবার যে সমস্যাটা হয় সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কতটা দুর্ভোগ, কি অবস্থা হয়েছে সাধারণ মানুষের, সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে দুর্যোগে ভেসে গেছে আধার কার্ড, এমনকি কোনো কাগজপত্র বাঁচেনি, কোনো মতে প্রাণ রক্ষা করেছেন তারা, সব কাগজ তৈরি করে দেওয়া হবে আশ্বাস দিয়েছেন ভিডিও। কিন্তু আসল ছবিটা কি দেখুন। পাড়ার সবাই তাকে ডাকে দাদা মশাই বলে, কেউ বা আড়ালে আবডালে বাঞ্ছারাম বলেও ডাকে। দাদুর বয়স কত দাদুর এখন আর মনে নেই। দাদু বয়স মনে আছে? নাই। প্যারালাইসিস হয়ে পড়েছিলেন ঘরের এক কোনায়, কিন্তু আচমকা বৃষ্টিতে তার বাড়ি ঘর সব ভেঙে জলের তলায় তলিয়ে গেছে। তারপর থেকে এই গাছের নিচে একটা পাটাতন তৈরি করে সেখানেই তার আশ্রয়। তিনি আর তার বৃদ্ধা স্ত্রী দুজনের এখন এটাই সংসার। বাড়িটা ওই যে ভাঙা বাড়িটা উঠে আছে না, পাকা বাড়িটা উঠেছিল এই যে বাসতলত পাকা ভাঙা বাড়িটা না, ওদি তোমার যাওয়া আইসা করছেন উঠেটায় বছরে বছরে কিন্তু বানা উঠে আমার মন গুছান গাছান করছি, তারপরে তো ডুবেই যাচ্ছি আমরা। তারপরে বড় ছেলে গরু পার করতে, ছাগল পার করতে, ধানের বস্তা পার করতে, আর বুড়ক পিঠি করি পার করতে। বুড়ক কিন্তু ঘামা ওই যে ছোট থাকি যেমন পালিত করি ওঠাই বাচ্চা লাগ, অমন করি বুড়ক পালিত করি ওঠাছি। এখন এখানেই আপনাদের দিন কাটছে? এখানে এনে দিন কাটেছি, কোটে দিন কাটে মুতে, এইখানে এনে দিন কাটেছি বাবা, আর কোটে যামু। কদিন এই গাছের তলায় এরকম একটা ছোট্ট কাপড় বিছিয়ে তার দিন কাটবে। কিভাবে তিনি তার বাড়িতে ফিরবেন এখনো
এর কোনো উত্তর নেই। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ময়নাগুড়ি। কিন্তু উত্তর দেওয়ার দায় কি প্রশাসনের নয়? উত্তর দেওয়ার দায় কি সরকারের নয় সৈকত? একদমই। দায় যাদের ছিল তারা রাজনীতি করতে ব্যস্ত, লুট করতে ব্যস্ত। যে মন্ত্রী জেলে থাকার কথা সেই কয়লা মন্ত্রী আজকে পাঞ্চেত ড্যামের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। 14 সালের পর দেশের সরকার এই রাজ্য তথা গোটা দেশের একাধিক ড্যাম যেগুলোর রক্ষণাবেক্ষণ এবং তাদের মেনটেন করবার ক্ষেত্রে, তাদের ডেভেলপমেন্ট করবার ক্ষেত্রে, জলাধারণ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যে পরিকল্পনা সায়েন্টিফিক হইতে নামার দরকার ছিল সেক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা করেনি, মন্দির নির্মাণে ব্যস্ত। আর এই রাজ্যের সরকার ভোট এলে যেমন রাস্তায় নেমে বিজেপি বিরোধিতা করে, তেমনি যখন বন্যা হয়ে যায় তখন ডিবিসি, পঞ্চায়েত এইসবের কথা মনে পড়ে। আমি বলছি সেচ দপ্তর কারা চালায়? এই রাজ্যের ইরিগেশন ডিপার্টমেন্টের যে মন্ত্রী, ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ কি? যাতে নদী, নালা, খাল রীতিমতন টাইম টু টাইম তাতে সংস্কার হয়, যাতে জল ধারণ ক্ষমতা বাড়ানো যায়। আচ্ছা, আমি বলছি এই যে প্রক্রিয়াগত বলুন, টেকনিক্যাল পার্ট বলুন, ডিবিসির জল ছাড়ার কমিটির মধ্যে তৃণমূলের রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন, উনি সব জানতেন নাকি উল্টোটা? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলেন ম্যানমেড বন্যা, আসলে এটাও কি তৃণমূল চাইছে বন্যা হোক, যাতে তাদের চাল চুরি করতে, ত্রিপল চুরি করতে, ত্রাণের টাকা চুরি করতে সুবিধা হয়? গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গে এখনো রং দেখে, দল দেখে, কে কাকে ভোট দেয় তাই দেখে ত্রাণ বিলি হচ্ছে। কিন্তু এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে ওই যে দুই বৃদ্ধাকে আপনারা দেখলেন কিভাবে একটা জাস্ট ছাউনি রাখা মাথার ওপর এবং তার নিচে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, এর দায় কার? আমি একবারে বলবেন আপনি। আমি একটু অরিন্দমদার কাছে আসবো। অরিন্দমদা, ওই টাকাটা গেল কোথায়? অরিন্দমদা, আপনি দুবার এইটা একটা কথা মেনশন করলেন, ম্যানমেড, সেটার জন্য আমরা বিশ্বাস করছি বা মেনেও নিলাম। কিন্তু ম্যানমেড আজকে বাঁশের সাঁকো হলো না কেন? আপনি ময়নাগুড়ি যেটা দেখালেন, বিভিন্ন জায়গায় মহিলাদের যেভাবে নাকি নিয়ে যাচ্ছে, একটা বাঁশের সাঁকো পর্যন্ত নেই। আপনারা দেখলে অবাক হবেন, সুন্দরবন এরিয়ায় প্রত্যেক মে মাসে কিন্তু বন্যা হয়, প্রত্যেক মে মাসে, এবং 2 মাস 3 মাস আগে জানিয়ে দেওয়া হয়। আমি আপনাদের বলছি একটা কথা, যে আজকে এই যে আলোচনা হলো, হুমকিটা দেওয়া হচ্ছে ডিবিসি অফিসে, ইটস এ গ্রেট কনস্পিরেসি কিনা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে এটা মানতে হবে যে হুমকি তো আর প্রকৃতি দেবী শুনবে না। সে সিপিএম, কংগ্রেস, টিবিসি জানে না। আজকে বলুন, ঘাটালের যে এমপি আছে, বিভিন্ন জায়গায় ফিল্ম স্টার আজকে এমপি হয়েছে, একজন এমপি যারা ফিল্ম স্টার, লোকসভায় এই নিয়ে কোনোদিন আলোচনা করেছে যে আজকে ডিপ্রাইভড হচ্ছে? আজকে একটা ট্রেন যখন নাকি 100 কিলোমিটার বেগে যায়, 2জন ব্যক্তি যদি পড়ে তাকে মেরে বেরিয়ে যাবে, কারণ 3000 লোকের জীবন বাঁচাবার। একেবারে সেই তো সাধারণ মানুষের দুর্দশা, তাদের দুর্ভোগ, সেই জায়গাটায় সমাধান সূত্র কি বের করে নেওয়া কোনো মতেই সম্ভব নয়? উপায় কি? কথা বলবো এই মুহূর্তে ডিবিসির প্রাক্তন আধিকারিক সমীর কুমার মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সমীর বাবুর কাছে এই বিষয়টা জানতে চাইবো। বারবার রাজ্য সরকার, প্রশাসন ডিবিসির দিকে আঙুল তোলে, ডিবিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ে, বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাই সাধারণ মানুষের এই দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়। তাই কি হয়? না, প্রথমে বলি, এই যে আমাদের মাননীয় অভিযোগ করেন যে ডিবিসি না জানিয়ে জল ছেড়েছে, এই অভিযোগটা হাস্যকর, অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিবিসিকে ছোট করা হয়। কারণ আমাদের যে সিস্টেম আছে জল ছাড়া, সেখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে দামোদর ভ্যালি রিজার্ভায়ার রেগুলেশন কমিটি বলে একটা কমিটি আছে, সেখানে পশ্চিমবাংলার প্রতিনিধি, ঝাড়খণ্ডের প্রতিনিধি, ডিবিসির প্রতিনিধিরা থাকে, এবং ওনার মেম্বার সেক্রেটারি হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের একজন এসি লেভেলের অফিসার থাকেন। তা সেখানে ডিসিশনটা হয় যে কত জল ছাড়া হবে, কত রাখা হবে। তারপরে হয় কি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের স্টেটের এমআইসি, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ঝাড়খণ্ডের আমাদের চেয়ারম্যান সাহেব, সকলেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার, এবং প্রতি 3 ঘন্টা অন্তর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কত জল ছাড়া হচ্ছে, কী স্ট্যাটাস আছে, সব কিছু দেওয়া হয়। সুতরাং ওই না জানিয়ে জল ছাড়ার গল্পটা আসছেই না। প্লাস চিফ সেক্রেটারিকে মেল করা হয়। আর পাবলিকের জন্য আমরা যেটা করি, আপনিও দেখতে পারবেন, এখন আমাদের ডিবিসি ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে যদি বন্যা ক্লিক করেন, দেখবেন লাইভ দেখতে পারবেন যে আমরা কখন ফ্ল্যাড ওয়ার্নিং দিয়েছি, কখন থেকে জল ছাড়া শুরু করেছি, এবং সেই জল কখন দুর্গাপুরে পৌঁছাবে, রন্ডিয়ায় পৌঁছাবে, বর্ধমানের সদরঘাটে পৌঁছাবে, সুরেকাল্লায় পৌঁছাবে, খানাকুলে পৌঁছাবে এবং আমতায় পৌঁছাবে, এই ব্যবস্থা করা আছে। আর উনি আর একটা কথা বলেন যে ড্রেজিং, তো ড্রেজিং করাটা কোনো সমস্যা নয়। মানে আমি অ্যাকচুয়ালি ড্রেজিং, পৃথিবীর কোনো ড্যামে ড্রেজিং করা হয়নি, ভারতবর্ষতে ছেড়ে দিন, আমরা চেষ্টা করছিলাম, সম্ভব নয়। আর উনি যে ড্রেজিং করতে বলেন না, অ্যাকচুয়ালি আমাদের ডিবিসি ড্যামগুলো হচ্ছে 3টে স্তর আছে। একটা হচ্ছে বলে ডেড স্টোরেজ লেভেল, একটা বলে লাইভ স্টোরেজ লেভেল, এবং একটাকে বলে ফ্ল্যাট জোন।
তা ডেড স্টোরেজ লেভেলটা বানানোই আছে যে পলি যেগুলো আসছে আপার ভ্যালি থেকে সেই পলিগুলোকে অ্যারেস্ট করার জন্য। সেখানে আপনি যদি ড্রেজিং করেন, প্রথমেই যে বর্ষা ইনফ্লো হলো সেই জলটা তো ভর্তি হয়ে যাবে, তাহলে ড্রেজিং করে লাভটা কী হলো? আচ্ছা, লাইভ স্টোরেজ লাইভ যা আফটার মনসুন আমরা ওটা খাবার জল হিসেবে ইউজ করি, ইন্ডাস্ট্রিতে সাপ্লাই করি। অর্থাৎ আপনি বলছেন যে সবটাই রাজ্য সরকারকে জানানো হয়, না জানিয়ে কোনোভাবেই ডিভিসি জল ছাড়ে না। দেখুন, রাজ্য সরকার আর ডিভিসির মধ্যে সংঘাতের মধ্যে পড়ে স্যান্ডউইচের মতো অবস্থা হচ্ছে তো সাধারণ মানুষের, দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে তাদের। সমাধান কোন পথে, এই প্রশ্নটা আমাদের রইল। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।